বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিষয়ে আগের দিন আমরা আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে এখানে কিছু বাস্তব অসুবিধা রয়েছে, যে অসুবিধার জন্য লেখকরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আজকে সেই বিষয়ের দ্বিতীয় অংশটা আমরা পড়ছি। আশা করি সেগুলো তোমরা ভালো করে বুঝে নেবে। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাঁদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। তোমাদের মনে রাখতে হবে, অনুবাদ দুরকম হয়, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ মানে হচ্ছে একেবারে অক্ষরটাকে ধরে ধরে অনুবাদ, মানে একদম যেভাবে অক্ষর আছে সেইভাবেই অনুবাদ করা। আর ভাবানুবাদ হচ্ছে যে অক্ষরের বিষয়বস্তু, মানে বাক্যের যে বিষয়বস্তুটা আছে সেটাকে নিয়ে একটা শ্রুতি মধুর বাক্য তৈরি করা। তো এখানে ভাবানুবাদটা হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদ, কিন্তু অনেকেই আক্ষরিক অনুবাদ করতে গিয়ে কি করেন, এতটাই মানে আড়ষ্ট করে ফেলেন ভাষাটাকে যে সেটা ঠিক বোধগম্য হয় না, মানে একটা কর্কশ টাইপের, খটখটি টাইপের হয়ে যায়। তাই বলছেন ভাষা আড়ষ্ট, ইংরেজি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তার মানে ভাষাকে অনেক সাবলীল, মার্জিত এবং রুচিশীল করে তুলতে হবে। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি বা কনোটেশন, অর্থাৎ অর্থের বিস্তার আছে, বাংলা প্রতিশব্দের ঠিক তাই হওয়া চাই। এই জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। এখানে একটি শব্দ বিশেষ করে রয়েছে, অর্থের বিস্তার। অর্থের বিস্তার কথাটা তোমরা ব্যাকরণে পড়েছ, যে আভিধানিক অর্থে যেটা বোঝাবে সেটার চেয়ে পরবর্তীকালে প্রচলিত অর্থটা যদি অনেক বেশি শব্দের অর্থকে বোঝায় বা অনেক কিছু বেশি পরিমাণকে বোঝাতে চেষ্টা করে, তবে সেটা হবে অর্থের বিস্তার। যেমন ধরো কালী শব্দটা, কালী শব্দটার আগে অর্থ ছিল শুধুমাত্র কালো রং, কিন্তু পরবর্তীকালে কালী বললে যে কোনো ধরনের লেখনীর নির্যাস, মানে পরবর্তীকালে সে নীল, লাল, সবুজ, হলুদ সব কালির লেখনীকেই আমরা কালী হিসাবে চিহ্নিত করে থাকি। তো বাংলার প্রতিশব্দের ঠিক সেরকম একটা ব্যাখ্যা বলতে চাইছেন যে অর্থব্যাপ্তি দরকার, যে ইংরেজিতে যে কনোটেশনটা রয়েছে সে বাংলাতেও দরকার। আর ইংরেজির সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পার্সন, ওন, প্ল্যান, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। তাহলে এইখানে কতগুলো শব্দকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, একটু ভালো করে বুঝে নাও। সেন্সিটিভ জিনিসটা কি বলে, একটু সংবেদনশীল, মানে একটু স্পর্শকাতর। যেমন ধরো লজ্জাবতীর লতাকে স্পর্শ করলে সে কি হয়, লজ্জায় যেন গুটিয়ে পড়ে। তো সেরকম আর কি সেন্সিটিভ কিছু শব্দের মধ্যেও সংবেদনশীলতা আছে। যেমন ধরো এখানে বলছেন সেন্সিটিভ পার্সন কোনো ব্যক্তি, সংবেদনশীল মানুষ। অনেক মানুষ আছে সামান্য কথাতেই অনেক কষ্ট পেয়ে যায়, অথবা সামান্য কথাতেই সে ইন্সপায়ার হয়ে ওঠে, এই ধরনের আর কি সংবেদনশীল মানুষ। আবার এই উন শব্দটা বলছেন সেন্সিটিভ উন, মানে সংবেদনশীল আঘাত। ছোট্ট কথাতেই অনেকে বড় ধরনের আঘাত পায়। হ্যাঁ, এই ধরনের ব্যক্তিদেরকে সংবেদনশীল, এই ধরনের আঘাতকে বলে সংবেদনশীল আঘাত, মানে সেন্সিটিভ উন্ড। একইভাবে সেন্সিটিভ প্ল্যান্ট, সেটা তো একটু আগেই লজ্জাবতীর কথা তোমাদের বলেছি, সংবেদনশীল গাছ। হ্যাঁ, তার ব্যালেন্স। এবার সেন্সিটিভ ব্যালেন্স, এই সেন্সিটিভ শব্দটা জুড়ে নিয়ে শব্দটা কিন্তু বলতে চাইছেন। সেন্সিটিভ ব্যালেন্স মানে সংবেদনশীল ভারসাম্য, মানে দুদিককে বজায় রেখে চলা। এবার হচ্ছে সেন্সিটিভ কি, ফটোগ্রাফিক পেপার, সংবেদনশীল সুগ্রাহী রূপ। এই পেপারকে বলা হয় সুগ্রাহী রূপ। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। এই যে শব্দগুলো এইখানে বলছেন, সেন্সিটিভ পার্সনকে বলছেন অভিমানী, সেন্সিটিভ উনকে বলছেন ব্যথাপ্রবণ, সেন্সিটিভ প্ল্যানকে বলছেন উত্তেজী, সেন্সিটিভ ব্যালেন্সকে বলছেন সুবেদী, আর সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপারকে বললেন সুগ্রাহী। এইগুলো লেখক বলছেন এই ধরনের শব্দ প্রয়োগ করা যায়, প্রয়োগ করা যেতে পারে। সেন্সিটাইজড পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট, মানে কেমন যেন উৎকট ধরনের, শুনতে কেমন যেন বিদঘুটে টাইপের, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকে সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়।
অর্থাৎ কোন কাগজটা ঠিক পারফেক্ট, মানে শব্দটা কোন পারফেক্ট হবে সেটা অনেকটা গবেষণা সাপেক্ষ বিষয়, কারণ আলোচনার মাধ্যমেই বিভিন্ন মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে সেটা দেখতে হয়। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। অর্থাৎ আক্ষরিক অনুবাদ তখন অনেক সময় এতে কী হয়, দুর্বোধ্য হয়ে ওঠে, মানে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে গিয়ে একটা আক্ষরিক অনুবাদে দুর্বোধ্য ভাষা হয়। দ্য অটোমেটিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ। এই ব্লু প্রিন্ট শব্দটাকে নিয়েই লেখক বললেন যে আমরা যদি এটার এইরকম মানে আমরা আক্ষরিক অনুবাদ করি যে পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি, হ্যাঁ, তাহলে কিন্তু এই শব্দটার কোনো অর্থ পাওয়া যায় না, কারণ এর মধ্যে কোনো নীলচিত্রের বা বক্তব্য নেই। কিন্তু এখানে নীলচিত্র শব্দটা একটু অন্য অর্থে প্রয়োগ হয়েছে, সেটা কিন্তু লেখক এবারে বলছেন। দেখো একটু লক্ষ্য করো, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, অর্থাৎ এই ধরনের নীলচিত্র ব্যাখ্যার এখানে কোনো জায়গা নেই। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়। অর্থাৎ এখানে ব্লুপ্রিন্ট হচ্ছে প্রাথমিক কাজ, মানে একেবারে নকশা, সেটাও এখনো প্রস্তুত হয়নি। এটা বোঝাবার জন্য ইংরেজিটা বলা হলো, কিন্তু তার আক্ষরিক অনুবাদ করলে সেটা বাংলায় বক্তব্যটা স্পষ্ট হয় না, তাই আক্ষরিক অনুবাদ সঠিক পদ্ধতি নয়। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. যখন গন্ধ খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। তাহলে এখানে প্রতিক্রিয়া অংশগ্রহণ করে না, এই ধরনের বাংলাটাকে বলে মাছি মারা কেরানির বাংলা। মাছি মারা কেরানির একটা ছোট্ট বিষয় আছে, আমি একটুখানি বলি যে একজন কেরানি অর্থাৎ একজন করণিককে মানে একটা লেখা লিখতে দেওয়া হয়েছিল, তা তিনি লিখছেন, দেখে দেখে লেখাটা লিখতে দেওয়া হয়েছে, তিনি দেখছেন, দেখতে 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 কী হয়েছে, একটা মাছি একটা লেখার উপরে মরে পড়ে আছে, দিয়ে কী হয়েছে, দিয়ে একেবারে চেপে গেছে বইয়ের মধ্যে, লেখাটার মধ্যে, খাতার মধ্যে। তো সেই জায়গাটা পড়তে পারছেন না, এবং সেই অবস্থাতে কী লেখা আছে বুঝতে না পেরে তিনি লিখছেন এখানে একটি মাছি মরিয়া পড়িয়া আছে, দিয়ে তিনি অনুবাদ করে দিয়ে বা লেখাটাকে লিখে দিয়ে বেরিয়ে চলে গেছেন। তো সেইটা পরবর্তীকালে একটা হাস্যরসের উপাদান হয়ে উঠেছে, যে যিনি কিছুই বোঝেন না তার কাছে আক্ষরিক অনুবাদ চা এবং মাছি মারা কেরানি দশা হওয়াটাই স্বাভাবিক, সেটাকে এখানে ইঙ্গিত করা হলো। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, অর্থাৎ পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হবে। কোনো অনেক সময় অনেকে ভাবেন আর কি যে পারিভাষিক যে শব্দটা সেটা যদি বাদ দিয়ে বক্তব্যটা প্রকাশ করে, এই ধারণা পুরোপুরি ঠিক না, কারণ এই সব ক্ষেত্রে সেটা প্রয়োগ সফল হয় না। যেমন কিছু উদাহরণ এখানে আছে, স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, কিছু কিছু ক্ষেত্রে যায়। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যে সব জন্তুর শির দাঁড়া নেই, আমরা জানি এটা, কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছু মাত্র সহজ হয় না। তাহলে শব্দটা পারফেক্ট হওয়াটা একটা বড় দিক, কারণ সেই দিকটা হলে তবে গিয়ে তার আসল বৈশিষ্ট্যগুলোকে বজায় থাকে। তাই এখানে আলোর কাঁপন লিখলে আলোক তরঙ্গের অর্থ স্পষ্ট হয় না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে ভাষাকে সংক্ষেপ করে তার অর্থটাকে বজায় রাখা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয়, এখানে সন্দর্ভ হচ্ছে কি বৈজ্ঞানিক রচনা লেখা হয়, তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। অর্থাৎ এই প্রথমে একটা শব্দ অনুবাদ করতে করতে হয়তো বায়োলজি শব্দটা দেখা হলো যে জীববিদ্যা করা হয়েছে, তখন জীববিদ্যাটা প্রথম দেওয়ার জন্য জীববিদ্যা দিয়ে ব্যাকেটে বায়োলজি শব্দটা প্রথম ব্যবহার করা হলো। তারপর আস্তে আস্তে লেখাটার ভিতরেতে আর বায়োলজি শব্দটার ইংরেজিটা প্রয়োগ না করে শুধুমাত্র জীববিদ্যা কথাটা লিখতে শিখতে আসলে পাঠক তখন আস্তে আস্তে পরিচিত হয়ে যায় জীববিদ্যা শব্দটার সাথে। এটাকেই উপদেশ দেওয়ার কথা, এটাই কিন্তু লেখক একটা তার মতামত ব্যক্ত করলেন। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের তিনটে অর্থের কথা বললেন, একটা হচ্ছে অভিধা, একটা হলো লক্ষণা, আর একটা
ব্যঞ্জনা। অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। অভিধা হচ্ছে কি নাম বা সংজ্ঞা, আর লক্ষণা কি শব্দের একটা বৃত্তি বিশেষ, আর ব্যঞ্জনা হচ্ছে গুরু তাৎপর্যবাহী অর্থ, মানে সবচেয়ে ভেতরের অর্থ। অর্থাৎ ব্যাপারটা কীরকম জানো, আমি একটা উদাহরণ দিই। অভিধা একটা নারকেল দেখেছো তোমরা, নারকেলের উপরে থাকে কি ছোবড়া, তারপরে থাকে মালাই, এবং সবচেয়ে ভেতরে কি থাকে শ্বাস। মানে তুমি যত ভেতরে ঢুকবে তত গভীর অর্থ পাবে। উপরের নারকেলের যে ছালটা সেটা হচ্ছে অভিধা, নারকেলের যে মালাইটা সেটা হচ্ছে লক্ষণা, আর নারকেলের যে ভিতরে শ্বাস জল সেটা হলো ব্যঞ্জনা। তাহলে এই জিনিসটা যদি ভালো করে বোঝো তাহলেই বুঝতে পারবে যে অর্থের গভীরতর অর্থ। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান, কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয়, দেশের অর্থ লক্ষণীয়, দেশবাসীর। অরণ্যের আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যেরও বন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। এখানে কতগুলো অলঙ্কারের নাম বলা হয়েছে, আলংকারিক প্রয়োগ। এটা তোমরা বড় হয়ে এর সম্পর্কে আরও ডিটেলস জানবে। তা উৎপ্রেক্ষার প্রাথমিক অর্থটা কি, যে উপমেয়কে উপমান রূপে ভুল করলে তাকে বলে উৎপ্রেক্ষা। উপমেয় কাকে বলে, উপমান কাকে বলে, আমি তোমাদের সমাস পড়ানোর সময়, বিশেষ করে কর্মধারায় সমাস পড়ানোর সময় খুব ভালো করে বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে যাকে তুলনা করা হয় তাকেই বলে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান। তাই এখানে উপমেয়কে যদি উপমান রূপে ভুল করা হয় তবে হবে উৎপ্রেক্ষা অলঙ্কার। এবারে লক্ষ্য করে দেখো, আরেকটি অলঙ্কারের নাম বলেছে অতিশয়োক্তি। অতিশয়োক্তিতে কি, অতিশয়োক্তি হচ্ছে উপমেয়ের উল্লেখ না করে, কি বললাম, উপমেয়ের উল্লেখ না করে উপমানকেই উপমেয় রূপে নির্দেশ করলে তখন হয় অতিশয়োক্তি। হ্যাঁ, আর এখানে আরও একটি অলঙ্কারে বলেছেন, অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো। কারণ বেশি অলঙ্কারিক দিলে অলঙ্কার অনেক সময় বোঝা হতে পারে, কারণ অলঙ্কার বাক্যকে সুন্দর করে, অলঙ্কার ছাড়াও বাক্য সুন্দর হয়, আবার অধিক অলঙ্কার বাক্যকে তথাকথিতভাবে বোঝা করে দিতে পারে, অর্থাৎ দুর্বোধ্য করে দিতে পারে। তাই বেশি অলঙ্কার প্রয়োগ সমুচিত নয়, এটাই লেখক বলতে চাইলেন। উপমার কিছু প্রয়োজন হয় রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। এখন এখানে উপমা অলঙ্কারের কথা বললেন। উপমা কি, অ্যাকচুয়ালি উপমা হচ্ছে তুলনা। স্বভাব ধর্মে বিজাতীয় দুটো বস্তুর বিসদৃশ্য ধর্মের উল্লেখ না করে তাদের মধ্যে যে তুলনা করা হয় তাকে বলে উপমা। তো যাই হোক, তোমরা বড় হয়ে ডিটেলস জানতে পারবে, তবু তোমাদের আমি বললাম উপমা হচ্ছে তুলনা জাতীয় অলঙ্কার। আর রূপক তোমরা কিছুটা জানো, যে অভেদ, উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করলে রূপক অলঙ্কার হয়। এটা তোমরা আগেই সমাস পড়তে গিয়ে জেনেছ। তো সেই রূপকের কথাটাও, এই ধরনের অলঙ্কার দু চারটে চলতে পারে। বাকি ক্ষেত্রে যে ব্যঞ্জনা, এই যে উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, এই ধরনের গভীরতর অর্থ দিয়ে প্রকাশ করে পাঠককে বিভ্রান্ত করা বা শব্দটাকে শক্ত করে দিলে সেটা গুরুত্ব হারিয়ে যায়। তাই কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই প্রয়োজন, ততই ভালো, উচিত। তাই বললেন কি, এখানে অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত, ভূগোলের নয়। অর্থাৎ হিমালয় পৃথিবীর মানদণ্ড, এই ভাবতে হয় আর কি। মানে এটা কাব্যিক ক্ষেত্রে অনেক বড় কথা, কিন্তু এটা ভূগোল দিয়ে ব্যাখ্যা করা একটু অন্যরকম হয়ে যায়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। তাহলে এইটাই কিন্তু শেষ পর্যন্ত লেখক আমাদের ব্যাখ্যা দিতে চাইলেন অ্যাকচুয়ালি কি, যে বৈজ্ঞানিক লেখা হবে কিন্তু সরল তরল রচনা প্রাঞ্জল প্রসাদ গুণেতে ভরা, এই ধরনের রচনা, অর্থাৎ যার মধ্যে একটা সারল্য থাকবে, একটা স্পষ্টতা থাকবে, পাঠক যাতে সহজেই বুঝতে পারে। কারণ কোনো ভাষার চর্চা বা ভাষা শিক্ষার জন্য তো বিজ্ঞান লেখা হয় না, বিজ্ঞানের অর্থটাকে আমাদের কাছে বোধগম্য যাতে হয় সেটার জন্য করা হয়। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধটিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই যে একটা প্রবাদ আছে যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, তো এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকা দেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এটা একেবারেই ভুল।
কারণ আমরা জানি অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কতখানি অপরিহার্য, কারণ অক্সিজেন ছাড়া আমরা বাঁচবই না। তো স্বাভাবিকভাবে এই তথ্য, বৈজ্ঞানিক তথ্য, অর্থাৎ এই যে কথাটা বলা হয় যে আমি প্রায় তোমাদের বলে থাকি যে ভুল করার চেয়ে বোকা সাজা ভালো। তাই ব্যাপারটা হচ্ছে আমি জানি না, সে ঠিক আছে, কিন্তু তাই বলে ভুল তথ্য না দেওয়াটাই ভালো, সেটাই সমীচীন। এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। এই জন্য লেখক একটা কথা বললেন যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পত্রপত্রিকা যেমন আমাদের অনেক সময় ক্ষতিকর জায়গা তৈরি করে, কারণ সবগুলোই তো ভালো হবে এমন তো না, তাকে কিছুটা যাচাই করার দরকার আছে। সেরকম ভালো লেখা না খারাপ লেখা, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক যেখানে তথ্য একটা সমাজের উপর প্রভাব পড়বে, সেই রকম লেখা প্রকাশ করার আগে অভিজ্ঞ লোককে দিয়ে দেখিয়ে নিয়ে যে কোনো তথ্যগত ভুল আছে কিনা, যেটা সমাজে কুপ্রভাব ফেলতে পারে, এটা আছে কিনা এটা যাচাই করে নেওয়ার জন্য লেখক একটা অনুরোধ করেছেন। তো যাই হোক, লেখকের এই বক্তব্য থেকে আমরা এই জায়গায় আমরা কিছু স্পষ্টতা পেলাম যে আমাদের মাতৃভাষায় বিজ্ঞান চর্চা আমরা করে থাকি নিশ্চিত, কিন্তু মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলেও এই বিজ্ঞান চর্চার মধ্যে যে কিভাবে আমরা ভাষাটা প্রয়োগ করব, সেই ভাষাটা যে পাঠকের কাছে বোধগম্য যাতে হয় এবং সেটা যেন বোঝা হয়ে না দাঁড়ায়, কারণ বিজ্ঞানটা বোঝা তার সবচেয়ে আগে দরকার। ভাষার গভীরতা দিয়ে, ভাষার পাণ্ডিত্য দিয়ে সেই শব্দটাকে যদি আড়ষ্ট করে দেওয়া হয়, বাক্যটাকে যদি আড়ষ্ট করে দেওয়া হয়, তাহলে বিজ্ঞানটা সেখানে বোঝা হয়ে দাঁড়ায়। অতএব লেখকের এই বক্তব্যকে সামনে রেখে আমরা এই বিজ্ঞান ভিত্তিক লেখা, বিশেষ করে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বা বাংলা ভাষায় বিজ্ঞান রচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারলাম। সেখানে বাস্তব সুবিধা, বাস্তব অসুবিধার কথাও জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের জন্য মঙ্গল কামনা করে আমি আজকে শেষ করছি।